এখন সাম্প্রতিককালে সবার মনে যে প্রশ্নটা সবার প্রথমে আসে সেটা হচ্ছে বিশ্বযুদ্ধ কি লাগছে? কারণ একটি দেশের সাথে আরেকটি দেশ, আরেকটি দেশের সাথে অন্য একটি দেশ, বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ লেগেই চলেছে। ঠিক তারই মাঝে প্রত্যেকের মনেই একটি প্রশ্ন বিশ্বযুদ্ধ কবে, কখন লাগছে? আর লাগলে ভারতের অবস্থান এখন ঠিক কোথায়? আজকে সেটা নিয়ে বিস্তারিত বলব আপনাদের। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি। আপনারা দেখছেন ভারত বার্তা। আপনাদের বলি বিশ্বযুদ্ধে মানে বিশ্বযুদ্ধ তো বলতেই আপনাদের মাথায় কি আসে? বিশ্বযুদ্ধ শুনতেই আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে একটি গোষ্ঠীর সাথে আরেকটি গোষ্ঠীর যুদ্ধ। অর্থাৎ আগেকার দিনে যেটা হতো ধরুন একটি গ্রুপে কাউকে হয়তো মারা হয়েছে। সেখানে অন্য একটি গ্রুপ তাদের ছোটোখাটো বাচ্চারা, বড়রা, বয়স্করা যতজন আছে প্রত্যেকে এসে একটি গ্রুপ আরেকটি গ্রুপকে এসে মারতে আসতো। ঠিক প্রত্যুত্তরে সেই গ্রুপটা আবার একটা গ্রুপকে মারতো। এটা চলতো আগেকার দিনের যুদ্ধ। তার পরবর্তীকালে যুদ্ধ হলো রাজায় রাজায় যুদ্ধ। অর্থাৎ কোনো রাজত্বে কেউ যদি হামলা করতো সেই রাজা আবার পাল্টা প্রত্যুত্তর দিত তাকে অন্য রাজত্বে। এইভাবে চলতো রাজায় রাজায় যুদ্ধ। পরবর্তীকালে হলো ওয়ার্ল্ড ওয়ার 1 এবং ওয়ার্ল্ড ওয়ার 2। অর্থাৎ তখন আমরা দেখতে পেরেছি যে মিসাইল, সেখানে দেখতে পেরেছি আধুনিকতম ফাইটার জেট, কামান, গোলা গোলা বন্দুক, এইসব দিয়ে সৈনিকরা হেঁটে যাচ্ছে তাদের সীমান্তের দিকে এবং পাল্টা প্রত্যুত্তরে অন্য দেশের এক সৈন্যরা তারা আবার সীমান্তের দিকে এগিয়ে আসছে, দিয়ে সম্মুখ সমরে যুদ্ধ চলছে। এই হলো ওয়ার্ল্ড ওয়ার 1 অ্যান্ড 2। কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 3 যদি হয়, বিশ্বযুদ্ধ 3 যদি হয়, তাহলে এই বিশ্বযুদ্ধ কিন্তু এই গোলা কামান বা বন্দুকের যুদ্ধ হবে না। এই যুদ্ধটা কিন্তু কয়েকটি নির্দিষ্ট জিনিসের উপর ভিত্তি করে হবে। সেগুলি হলো টেকনোলজি। ধরুন কোন দেশ কত বেশি টেকনোলজিক্যালি ইকুইপড তার উপর কিন্তু ডিপেন্ড করে থাকবে কোন সেই দেশ কতটা সে যুদ্ধে জয়ী হবে। তার পরবর্তীকালে হচ্ছে মিলিটারি। অর্থাৎ মিলিটারিরা কতটা টেকনিক্যালি ইকুইপড সেটাও কিন্তু একটা সবথেকে বড় দেখার বিষয় থাকবে। এবং তারপরে থাকবে ইনফরমেশন। অর্থাৎ এই যে সিক্রেট এজেন্ট, এখন কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন সিক্রেট এজেন্সিরা তারা কিন্তু বিভিন্ন মানে অন্যান্য দেশে কিন্তু তাদের এজেন্ডা ছড়ানো থাকে এবং তারা কিন্তু সেই কাজগুলোকে করে। যেমন ধরুন আমেরিকা সিআইএ বা পাকিস্তানে আইএসআই। এরা এরকম প্রতিটা দেশের একটা একটা করে সিক্রেট এজেন্সি থাকে। সেই এজেন্সিরা কিন্তু তারা অন্যান্য প্রতিটা বিশ্বের প্রায় প্রতিটা দেশই অপারেট করে। তো সুতরাং তাদের কাছে যতটা খবর থাকবে তার উপর ডিপেন্ড করে থাকবে কিন্তু তাদের দেশ কতটা জিতছে। এবং তারপরেই যেটা সবথেকে বড় জিনিস হবে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়ালি কে কতটা বেশি স্ট্রং। তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে সে যুদ্ধে কতটা জিতবে আর কতটা হারবে। এই ফাইন্যান্সিয়াল স্ট্রংয়ের ক্ষেত্রে ভারত কতটা এগিয়ে থাকবে এটা কিন্তু সবথেকে বড় চর্চিত বিষয়। কারণ ফাইন্যান্সিয়ালি যদি ভারত স্ট্রং না হয়, ভারতের কাছে টেকনোলজি আছে, ভারতের কাছে মিলিটারি আছে, কিন্তু ভারতের কাছে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কতটা আছে আজকে সেটা নিয়ে আপনাদের বলবো। আপনারা জানেন একটা টাইম ছিল যখন ইংল্যান্ড ভারত থেকে প্রায় ট্রাকে ভরে ভরে সোনা কিন্তু তুলে নিয়ে চলে গেছে এবং তারপরে ভারত কিন্তু অনেকটা পিছিয়ে গেছে অর্থনৈতিক দিক থেকে এবং ইংল্যান্ড কিন্তু টিকে ছিল এই শুধুমাত্র তাদের এই ভারতীয় সোনা যতটা লুটেছিল তার উপর ভিত্তি করে। যার ফলে কিন্তু একটা সময় অবধি অনেকে বলতো, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বিশেষত বলতো যে তাদের সমতুল্য ভারত উঠতে গেলে এখনও বহু যুগ লেগে যাবে। কিন্তু ভারত কিন্তু খুব দ্রুত এগোচ্ছে। আপনাদের সাম্প্রতিককালে একটি হিন্দুস্তান টাইমসের একটি রিপোর্ট কোট করে আপনাদের বলছি, যেখানে বলছে যে ইন্ডিয়ান ফরেক্স রিজার্ভ রোজ $2.294 বিলিয়ন টু $698.9 বিলিয়ন ফর দ্য উইক এন্ডেড June 13, দ্য আরবিআই সেড অন ফ্রাইডে। অর্থাৎ ভারতীয় ফরেক্স রিজার্ভ কিন্তু আগে ছিল $2.294 বিলিয়ন, এখন সেটা কিন্তু $698 বিলিয়ন পরিণত হচ্ছে এই ফরেক্স রিজার্ভ। এই ফরেক্স রিজার্ভটা কি? এই ফরেক্স রিজার্ভ হচ্ছে ধরুন ভারতবর্ষের একটা কোনো খুব মারাত্মক একটা ফাইন্যান্সিয়াল মানে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই ক্রাইসিস থেকে উদ্ধার করতে পারে কিন্তু এই ফরেক্স রিজার্ভ। যার যত বেশি সে কিন্তু তত ভালো তাদের রিকভারি করতে পারে। এই ফরেক্স রিজার্ভ কিন্তু ভারতীয় মুদ্রাকে অন্যান্য দেশের কারেন্সি, অন্যান্য দেশের শক্তিশালী কারেন্সি যেমন ডলার, তার সাথে কম্পিটিশানে যেতেও বা তাদের সমতুল্য যাতে খুব হ্যাবক কিছু দাম না বেড়ে যায় সেটা কন্ট্রোল করতেও কিন্তু এই ফরেক্স কাজে লাগে। অর্থাৎ যদি এখন এই ফরেক্স রিজার্ভ আমাদের না থাকতো তাহলে কিন্তু ধরুন আমাদের মানে $1 সমান আমাদের ভারতীয় মুদ্রা কিন্তু প্রায় 90 থেকে 95 টাকা পর্যন্ত উঠে যেতে পারতো। কিন্তু এই ফরেক্স রিজার্ভ আছে বলেই কিন্তু আমাদের এই ডলার কন্ট্রোলটা অনেকটা কন্ট্রোলে আছে। তাহলে আপনারা বলতে পারেন যে দিনের পর দিন তো ডলারের রেট বাড়ছে। হ্যাঁ, ডলারের রেট বাড়লেও যতটা বাড়ার কথা ততটা কিন্তু বাড়ছে না। যদি ধরুন অন্যান্য দেশ থেকে আমাদের দেশে কোনো জিনিসপত্র আমরা কিনছি, তখন কিন্তু আমাদের সেটা ডলারে কিনতে হয় এবং ডলারে কিনতে হলে আমাদের যে ফরেক্স রিজার্ভ যে ডলার আছে $698 বিলিয়ন, সেই ফরেক্স রিজার্ভ থেকে কিন্তু আরবিআই সেই ডলারটা দিয়ে দেয় তাদেরকে। তার ফলে এক্ষুনি আমাদের কিন্তু সেই ডলারটা কিনতে লাগছে না।
আর এর পরবর্তীকালে কিন্তু ভারত যে শুধু ফরেক্স রিজার্ভের দিকে আছে তাই না, ভারত কিন্তু এবার সোনা খননের দিকেও এগিয়েছে। আপনাদের বলি 1980-র দশক পর থেকে 2001 অবধি কিন্তু যে আমাদের যে কোলার গোল্ড মাইন্স যেটা আছে কেজিএফ, কর্ণাটকে অবস্থিত, সেই কেজিএফে কিন্তু ব্যাপক পরিমাণে সোনা উদ্ধার হয়েছিল। কিন্তু ঠিক তার পরবর্তীকালে আমাদের ভারতীয় সেই টেকনোলজি অতটা অ্যাডভান্স না হওয়ার দরুন এতটাই খুঁড়ে নিচে চলে গেছিলো যে তার পরবর্তীকালে আর খোঁড়ার কাজ কেউ হাত দিতে পারেনি। কারণ সেখানে কিন্তু বিজ্ঞানীরা বলছেন সেখানে যদি এখন যদি খোঁড়া হয় তাহলে কিন্তু প্রতি বছর 700 থেকে 900 টন সোনা বেরোতে পারে প্রতি বছর। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে ভারতীয় সোনা যদি এখন ট্রাকে ভরে ভরে যদি সোনা এখন ভারতের যদি সেটা উৎপন্ন হয় তাহলে কিন্তু ভারতীয় শুধুমাত্র ফরেক্স রিজার্ভ নয়, গোল্ড রিজার্ভও অনেকটা এগিয়ে যাবে। অলরেডি ভারতীয় গোল্ড রিজার্ভ ওয়ার আপ বাই $4 to $8 million to $86.316 billion ডিউরিং দ্য উইক, দ্য আরবিআই সেড। অর্থাৎ আরবিআই বলছেন যে $428 মিলিয়ন থেকে আমাদের গোল্ড রিজার্ভ গিয়ে দাঁড়িয়েছে এখন $86 বিলিয়ন এই সপ্তাহে। এটা কিন্তু আরবিআই বলছে। মানে ধরুন আপনাদের একটি মোবাইলের দোকান এবং সেই মোবাইলের দোকান থেকে প্রচুর পরিমাণে কাস্টমার সেই মোবাইল কেনা শুরু করেছে। তো তার ফলে আপনার কী হবে, চাহিদা বাড়বে, এবং চাহিদা বাড়লে কী হবে, সেই মোবাইলের দাম আপনাকে হয় বাড়াতে হবে নয় একই জায়গায় রাখতে হবে। এবার একই জায়গায় যদি রাখতে হয় তাহলে কী করতে হবে, আপনাকে সেই মালটা বেশি করে তুলে রাখতে হবে যাতে দামটা যাতে কন্ট্রোলে থাকে, নাহলে আপনাকে দাম বাড়িয়ে সেটাকে সেল করতে হবে। এখন ভারত যেটা করছে সেটা কিন্তু এই গোল্ডটাকে রিজার্ভ করছে আস্তে আস্তে করে, কারণ জানে যে পরবর্তীকালে যদি ওয়ার্ল্ড ওয়ার 3 এর দিকে যেতে হয় তাহলে ভারত যাতে ফাইন্যান্সিয়ালি একটা বেশ মজবুত রাষ্ট্র হিসাবে দাঁড়িয়ে থাকতে পারে, তখন তারা ডলারের লেনদেন না করে তারা স্ট্রেট গোল্ড বা সোনার মাধ্যমে তারা লেনদেন শুরু করবে। এখন তারা অলরেডি কেজিএফকে খোঁড়া কিন্তু আবার নতুন করে শুরু করে দিয়েছে এবং সেখান থেকে সোনা উদ্ধার হওয়া আস্তে আস্তে করে শুরু করছে আমাদের কাছে যা খবর। কিন্তু পরবর্তীকালে ভারত কিন্তু ওয়ার্ল্ড ওয়ার 3 এর দিকে টেকনোলজিক্যালি, মিলিটারিগতভাবে এবং ফাইন্যান্সিয়ালিগতভাবে কিন্তু ব্যাপকভাবে স্ট্রং হতে চলেছে। এরই ঠিক মাঝে যদি আচমকা কোনো দেশ যদি ভারতকে আক্রমণ করে, ভারত কিন্তু এখন যথেষ্ট প্রস্তুত তার প্রত্যুত্তর দেওয়ার জন্য। পরবর্তীকালে ইরান ইসরায়েলের যুদ্ধ নিয়েও তো এখন অনেক আপডেট আসছে, আমরা সেগুলো ভারত বার্তায় নিয়ে আসবো খুব শীঘ্রই। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।